আমি মুনিয়া শামীমকে দিয়ে শুরু করি, কারণ বিরোধী দলের লেন্স দিয়ে দেখলে আমরা আসলে সরকারের এক ধরনের সাফল্য কিংবা ব্যর্থতার খতিয়ান জানতে পারবো। আপনাদের দৃষ্টিকোণ থেকে বলবেন, এমন একটা সময় সরকার ক্ষমতায় এসেছে যখন আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর, যখন আমাদের একটা 17 বছরের একটা ট্রমা থেকে জাতি বেরোচ্ছিল। এই বাস্তবতায় এক রাশ প্রত্যাশা নিয়ে সরকার এসেছে। তারপর আপনি দেখলেন যেখানে জ্বালানি সংকট হলো, ইরান যুদ্ধ চললো, দেশের একটা জাতীয় পর্যায়ে গ্যাসের সংকট হলো, তারপর আমরা দেখতে পেলাম যে সরকার তার জায়গা থেকে কাজ করে যাচ্ছে। আপনাদের অবজারভেশন কি? কত মার্ক দেবেন 10-এর ভিতরে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার স্টুডিওতে এবং অনলাইনে যুক্ত আমার সহ-আলোচক তাদের শুভেচ্ছা। প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনি তো প্রথমে আসলে একটা ভঙ্গুর অর্থনীতির কথা প্রথমেই যুক্ত করেছেন। ভঙ্গুর অর্থনীতি যেরকম ছিল, এবং স্বাভাবিকভাবে 180 দিনের যদি পর্যালোচনা বলি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো সরকারের জন্য। বাংলাদেশ বলেন, অন্যান্য দেশও বলেন যে 100 দিনে তাদের অগ্রগতি, 180 দিন, এটা কিন্তু এক ধরনের একটা রেওয়াজ যে এই পর্যালোচনা আমরা করি, মূল্যায়নটা আমরা করি। এটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এটা মানে এখানে যেরকম খুব রাতারাতি আমরা অনেক কিছু এক্সপেক্ট করতে পারবো না যে পরিবর্তন হয়ে যাবে অনেক কিছু, আবার এটাও এক্সপেক্ট করা কিছু কিছু যে বিষয়ে আমরা আসলে আমলে নিতে পারবো না, এটাও কিন্তু আসলে ভাবা ঠিক না। তো সেই জায়গা থেকে আমি যদি বলি, অবশ্যই ভঙ্গুর অর্থনীতি। আমি যদি বলি যে প্রতিষ্ঠানগুলো যেভাবে করে আসলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে শেখ হাসিনার আমলে, এবং এই যে ব্যাংকগুলো খালি হয়েছে অর্থ লোপাট করে, আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাটা একেবারে ভঙ্গুর জায়গাতে আছে, এটা ঠিক যে এই একটা ভঙ্গুর অবস্থার মধ্যে থেকে আসলে বিএনপি এই দায়িত্বটা নিয়েছে। দিস ইজ নট ইজি। বাট আমি যদি বলি গত 18 মাসেও কিন্তু আসলে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারাও এক ধরনের, আমি যদি বলি যে $36 বিলিয়ন কিন্তু তারা রেখেছিল, মানে অন্তত তারা একটু মানে 12 বিলিয়ন থেকে 36 করতে পেরেছিল। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেটাও যদি বলি যে এর পরবর্তীতে আসলে আমরা কি মূল্যায়ন করব, আমি যদি বলি শুধু অর্থনীতি না, আমি আরো কয়েকটা জিনিস দিয়ে যদি বলি যে আমরা যদি পজিটিভ ইতিবাচক কথা বলি, সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। হ্যাঁ, আমরা যদি বলি সংসদীয় সংস্কৃতি, বাংলাদেশে প্রথমবারের মতো আপনি দেখবেন যে সংসদ টিভি যেটা, সেখানে আপনি অ্যাট এ টাইম আপনি দেখবেন যে 5,000 মানুষ ওয়াচিং। বাংলাদেশের তরুণরা, কখনো আপনি দেখেছেন যে বাংলাদেশের সংসদে কি হয় সেটা নিয়ে আগ্রহ প্রকাশ করতে? না। তরুণ থেকে শুরু করে একেবারে বৃদ্ধ সবাই আসলে এই বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন আশা করেছে। নতুন ধরনের রাজনীতির জন্য একটা আস্থাশীল ব্যাপার আছে, মানুষের মধ্যে পজিটিভিটি তৈরি হয়েছে, এই বুঝি রাজনীতির একটা পরিবর্তন হবে। সুতরাং এইটা আমি খুব প্রশংসনীয় এটা, এই ব্যাপারটা। এবং আমরা সংসদেও যে কালচারটা দেখছি, দেখা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলের পক্ষ হয়ে বলছেন যে আমি বিরোধী দলের পক্ষ হয়ে বলছি যে এই বিষয়গুলো আসলে পরিবর্তন করব। বাজেটের সময় আপনি খেয়াল করবেন যে করের আয়সীমা, সেটা হচ্ছে মানে প্রথম অধিবেশনের সমাপনী দিনটা তো অনেকে আসলে ইতিহাস করে রাখবেন, কারণ সবাই সবার পক্ষ হয়ে কথা বলছেন। হ্যাঁ, এটা খুবই পজিটিভ। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের আমির বিরোধী দলের নেতা, তিনি তার আসনে কি কি অসুবিধা সেটা আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী আবার সেটা খুব পজিটিভলি নিয়ে বলছেন, মানে খুবই তড়িৎ গতিতে সেই সমস্যার সমাধানের কথা বলছেন। এবার আক্ষেপের জায়গা যদি বলে, দেখেন বাংলাদেশে আপনি যদি বলেন যে মানুষের আসলে চাওয়া কি, হ্যাঁ, মানুষকে অনেক কিছু দিতে হয় না, মানুষকে বলতে হয় না যে আমি হ্যান করবো ত্যান করবো, মানুষকে বলতে হয় না যে আমি এই উন্নয়ন করবো। দৃশ্যমান উন্নয়ন তো আমরা হাসিনার আমলেও দেখছি, কিন্তু তাতেও তো আসলে একটা গণ অভ্যুত্থান আটকায় নেই। সুতরাং আমাদের মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য কয়েকটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে দ্রব্যমূল্য, মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রে এই যে জ্বালানির যে প্রভাব, সেটা, এবং সেটা তো জ্বালানির প্রভাব তো আসলে একেবারে আমি যদি জীবিকা থেকে শুরু করে এটা পরিবহন যদি আমরা ধরি, তাহলে ওই মূল্যে এসেই পড়ে। সুতরাং এই জায়গাটাতে সরকার 180 দিনে তার মূল্যায়ন যদি বলি, তাহলে এখানে একটা হতাশাজনক ব্যাপার আছে। এবং সেটা আসলে কোনো না কোনোভাবে এই জ্বালানির ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা অস্বীকার করবার রাজনীতি প্রথমে দেখলাম, পরবর্তীতে দাম বাড়লেই কেন জানি এই সংকটগুলা ঠিক হয়ে যায়, এরকম একটা ঘটনাও কিন্তু দেখলাম। সুতরাং আমাদের তো আসলে বিরোধী দল হিসেবে আমাদের মূল্যায়ন কিন্তু এটাও, যে দাম বাড়লেই যদি সংকট সমাধান হয়, তাহলে আসলে আমরা সিন্ডিকেটকে আসলে শক্তিশালী করছি কিনা। আমি জাস্ট আর অল্প করে বলি, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে যদি বলি যে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন সরকারের 6 মাসে দৃশ্যমান উন্নতি ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেটা নিয়ে আমি আলাদা করে আসবো আপনার কাছে। আপনি যে পয়েন্টগুলো বললেন, আমি সবগুলো নিয়ে গোলাম মুর্তজার কাছে আসবো। তার আগে ডাক্তার সানসিলা জেবরিন, প্রিয়াঙ্কা, প্রথম কথা হচ্ছে, সরকার এটা তো বলতে পারে যে আমরা এমন একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম যেই জায়গা থেকে আমরা আসলে চেষ্টা করছি ঘুরে দাঁড়াতে, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে মানে অজুহাত হিসেবে দাঁড় করানো যেতেই পারে,
কিন্তু আপনি আপনার জায়গা থেকে কি বলবেন, সরকার যা করতে পারতো তা কি করতে পারছে, নাকি আরো অনেক কিছু করার সুযোগ ছিল, নানা কারণে সেটা হয়ে ওঠেনি? সেটা দলীয় ক্রন্দল হতে পারে, বিরোধী দলের ভূমিকার কারণে হতে পারে, কিংবা বাইরে থেকে ফ্যাসিস্ট শক্তিও হতে পারে। প্রত্যাশা অনুযায়ী করতে পেরেছে কিনা 180 দিনে যা যা করা দরকার? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক সহ আমার সকল দর্শনার্থীকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমত হচ্ছে সরকারের এই 180 দিনের কর্মসূচি যদি আমরা দেখি, 180টারও বেশি কর্মসূচি আমরা দেখব। প্রথম 100 দিনে কিন্তু 200টা কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছিলেন এবং প্রথম মন্ত্রিসভায় বর্তমান প্রধানমন্ত্রী কৃষকদের কৃষি ঋণ মকুফ করেছেন এবং সুদ মকুফ করেছেন। এটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। একই সাথে পাইলট প্ল্যানে কিন্তু সরকারের যেই ফ্ল্যাগশিপগুলো ছিল সেগুলো কিন্তু পূর্ণ হচ্ছে। যেমন আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ড, প্রবাসী কার্ড, এগুলোর প্রত্যেকটার কাজ কিন্তু শুরু হয়েছে। এগুলো জনগণের মুখে মুখে আছে। কিন্তু এগুলো ছাড়াও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি দেখছি, আমরা খাল খনন কর্মসূচি, পুনর্খনন কর্মসূচি দেখছি, নদী ভাঙন রোধে বিভিন্ন ব্যবস্থা নিতে দেখছি। নদী ভাঙন রোধ করার জন্য জিও ব্যাগগুলো দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকা। এবং শুধু তাই না, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। ঢেউটিন থেকে শুরু করে, ত্রাণ থেকে শুরু করে সকল রকমের ব্যবস্থা বর্তমান সরকার নিয়েছে। এছাড়াও বর্তমান সরকার বিনিয়োগের ব্যবস্থা করছে, স্টুডেন্ট লোন দিচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত এবং জামানতবিহীন। একই সাথে আমরা যদি দেখতে পাই তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত যে ব্যবসায়ী আছে তাদের প্রণোদনা দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে আমরা একদম আপার হাই ক্লাসের প্রত্যেকটা মানুষের এটা হয় কি, জনজীবন সুন্দর করার জন্য। অর্জনের গল্প মানুষ যখন পছন্দ করে, ব্যর্থতা কেন হচ্ছে সেই কারণটাও জানতে চায়। সেই জায়গা থেকে জ্বালানি সংকটটা বারবার শিরোনামে আসছে। এর কি কোনো স্পষ্ট ব্যাখ্যা সরকারের মানে কাছ থেকে পাওয়া যাবে কিনা? আমরা তো শুরুতে এটা যে সংকট সেটা আমরা বলতে শুনিনি, মানে পাশ কেটে যেতে শুনেছি। না, অবশ্যই এটার ব্যাখ্যা আছে। জ্বালানি সংকট বর্তমানে একটা প্রধান ক্রাইসিস এবং এটা বর্তমান সরকার কিন্তু স্বীকার করছে। হ্যাঁ, তবে জ্বালানি সংকটটা কেন সেটাও আমাদের জানতে হবে। আপনারা জানেন যে মহেশখালীতে আমাদের 2টা FSRU আছে, তার মধ্যে একটা অলরেডি নষ্ট হয়ে গেছে, যার বয়লার নষ্ট হওয়ার কারণে তার ইলেকট্রিক্যাল ক্যাবেল, পাওয়ার এবং কন্ট্রোল সিস্টেম সব কিছু কিন্তু ডিস্ট্রয়েড হয়েছে। তো এই যে একটা ইলেকট্রিক্যাল জিনিস এটা নষ্ট হয়ে গেলে সেটাকে রিপেয়ার করার জন্য একটা সময় কিন্তু প্রয়োজন। হ্যাঁ, এবং যার কারণে কিন্তু আমরা দেখেছি বিগত 10-15 দিনে পুরো বাংলাদেশে গ্যাস সরবরাহ প্রায় নেই বললেই ছিল। বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আমরা যে বাসাবাড়ি রান্নাও বন্ধ ছিল কিন্তু, এবং সেটা কিন্তু আমি, আপনি, আমরা সবাই সাফারার। হ্যাঁ, তো এটা আমরা কেউ অস্বীকার করছি না, কিন্তু বর্তমান বাংলাদেশের সাধারণ নাগরিক কিন্তু বুঝতেছে এই জ্বালানি সংকটটা কিন্তু বর্তমান সরকারের কারণে হয়। বুঝতে পারছি। এটা দীর্ঘ 17 বছরে রেখে যাওয়া। আমি বিরতির পরে একটা আরো problem। আলাপটা দীর্ঘ করব। পয়েন্টগুলো আমি ধরলাম এবং বোধ করি আসলে এই জায়গাটাতে সরকার না থেকে যদি বিরোধী দল যারা আছে তারা যদি সরকারে থাকতো তাহলেও তো এই জ্বালানি ক্রাইসিসটা এরকমই ফেস করতে হতো, কারণ একটা এটা বৈশ্বিক একটা natural জাতীয়। disaster। আচ্ছা, এটা আমি কারো হাতেই নেই। হ্যাঁ, জনাব গোলাম মুর্তজা, আপনি আলোচনা শুনলেন এবং আমি আপনাকে পরিচয় করে দিচ্ছি প্রেস মিনিস্টার, ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে। কিন্তু আমি কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনি একজন সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা চোখ দিয়ে বাংলাদেশের পরিস্থিতি, রাজনীতি আপনি দেখেছেন, অনেক সরকারের পালাবদল আপনি দেখেছেন। বর্তমান সরকারের 180 দিনে যে ট্র্যাকে আছে সেই ট্র্যাকটা কি মানে আশাব্যঞ্জক? আপনি আশাবাদী? আপনার লেন্স কি বলে আসলে সাংবাদিকতার? জি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার সহোদরী আলোচক তাদেরকে শুভেচ্ছা। জি। প্রথমে একটু কারেকশন করি যে আমি সাংবাদিক, জি। প্রেস মিনিস্টার আমার খুব অল্প কয়েকদিনের পরিচয়। এছাড়া আমি মূলত সাংবাদিক এবং সাংবাদিক, জি। সিনিয়র সাংবাদিক নই। আচ্ছা। আমাকে শুধু সাংবাদিক আচ্ছা, আমি সিনিয়র সাংবাদিকটা বাদ দিয়ে দিলাম, কারণ ইদানিংকালে সিনিয়র সাংবাদিক বলার মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয়। জি। কারণ এটা 1 নম্বর। 2 নম্বর, এই যে আলোচনাটা দিয়ে শুরু করলেন, এখন হয় কি যে সরকারের আপনি 100 দিন বলেন, 6 মাস বলেন, 3 মাস বলেন, যেটাই বলেন না কেন, সরকারের নিয়ে যখন আপনি আলোচনা করবেন তখন একটা সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বে এসেছে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন বর্তমান সরকারটি। সেই সরকারটির প্রথমত আপনার দেখতে হবে যে এই সরকারটি আচরণগতভাবে জনবান্ধব কিনা, আচরণগতভাবে বাংলাদেশপন্থী কিনা, আচরণগতভাবে এই সরকারের যে কার্যক্রম সেই কার্যক্রম দ্বারা বাংলাদেশের মানুষ এখন উপকৃত হচ্ছেন কিনা, সামনের সময়টিতে উপকৃত হচ্ছেন কিনা। জি। এই জায়গায় যদি আপনি দেখেন তাহলে দেখবেন
দেশের প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী। আমাদের এইখানে একটা রেওয়াজ ছিল, বিশেষ করে গত 17 বছরে প্রধানমন্ত্রী মানে হচ্ছে তিনি বাংলাদেশের মালিক, বাংলাদেশটা তার বা তার বাবার সম্পদ, এরকম একটা ধারণা নয়, একটু সুস্পষ্টভাবে ঘোষণাই দিয়ে দিয়েছিলেন। সেখান থেকে এমন একজন মানুষ প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন যার বাবা এদেশের রাষ্ট্রপতি ছিলেন, যার মা এদেশের 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই রকম একজন মানুষের বা 2জন মানুষের সন্তান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন, এবং দায়িত্ব নেয়ার পরে তিনি প্রধানমন্ত্রী পদটিকে ওই জমিদারির জায়গাতে নিয়ে না গিয়ে, গত 17 বছরের জায়গাতে প্রধানমন্ত্রীর পদটিকে তিনি অতি সাধারণ একজন মানুষের পর্যায়ে, প্রায় মানুষের পর্যায়ে নামিয়ে আনলেন। শুধুমাত্র তার নিরাপত্তাগত কারণে কিছু সীমাবদ্ধতা থাকার কারণে উনি সত্যিকার অর্থে একজন সাধারণ মানুষে পরিণত হতে পারছেন না। এছাড়া আর সবকিছুই তিনি করেছেন, অর্থাৎ আচরণগত একটা ব্যাপক পরিবর্তন হয়েছে একেবারে প্রথম দিন থেকে। 1 নাম্বার, আমি আর বিস্তারিত উন্নয়নের ব্যাখ্যা দিব না, কারণ মানুষ যখন সরকারের মূল্যায়ন শুনতে চাইবে, মানুষের সামনে যখন এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা কি, সেই সমস্যা কি বিষয়ে সে প্রতিক্রিয়া জানতে চাইবে। আমি যখন অন্যান্য কথা বলবো তখন মানুষ বিরক্ত হবে। এই মুহূর্তের সমস্যাটা কি? সমস্যাটা জ্বালানি, সমস্যাটা বিদ্যুৎ। এই যে সমস্যাটা বিদ্যুৎ, বিএনপি সরকারের, এই সরকারের যদি আপনি দুর্বলতার কথা বলেন, সেই দুর্বলতার জায়গাটি হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা, যে বিএনপি যে জ্বালানির এরকম একটা সংকটজনক অবস্থার মধ্যে দেশ যে পড়তে যাচ্ছে, বিদ্যুতের জায়গাটি যে একটা সংকট তৈরি হতে যাচ্ছে, প্রথম দিন থেকে বিশেষ করে এলএনজি টার্মিনাল কেন্দ্রিক জটিলতা বা তার এছাড়াও বাংলাদেশের জ্বালানিতে যে অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা চলছিল, এই জায়গাটিতে একেবারে প্রথম থেকে বিএনপির যেভাবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট একেবারে ব্যাখ্যাটা দেওয়া দরকার ছিল, আমি একজন সাময়িক সময়ের জন্য একজন সরকারের কর্মকর্তা হিসেবেও আমি মনে করি যে এই জায়গাটাতে একটা দুর্বলতা রয়ে গেছে, আরো পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার সুযোগ ছিল। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, দেখেন বর্তমান পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের মতো দেশে শুধুমাত্র কাজ করলেই হয় না, এই কাজের বিপরীতে বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ন্যারেটিভ তৈরি হয়, অর্থাৎ কাজকে চাপা দেওয়ার জন্য যে ন্যারেটিভ তৈরি হয়, একটি সরকার 17 বছর দেশ শাসন করে গেছে, পরিচালনা নয়, লুটপাট করে গেছে, পরিচালনা নয়। তো তাদের যে কিছু সুবিধাভোগী আছেন, সেই ভোগীর মধ্যে আপনি একটু আগে যে সিনিয়র বললেন, সেই সিনিয়র নামধারীরাও একটা বিরতিতে আমার যেতে হবে। তার আগে একটা প্রশ্ন করে যায় আপনার কাছে। আপনি প্রধানমন্ত্রী ইস্যুতে বলছিলেন যে এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যার বাবা ছিলেন রাষ্ট্রপতি এবং মা ছিলেন 3বারের প্রধানমন্ত্রী, দীর্ঘ অভিজ্ঞতার একটা পরিবারের সেই জায়গা থেকে আসলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। এই ব্যাপারটা আসলে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ঠিক এভাবে অ্যাড্রেস করেছেন, কিন্তু সাথে বলেছেন প্রধানমন্ত্রী যে সাদামাঠা জীবনযাপনের বার্তা এবং তার ভিতরে যেটা আছে সেটা আসলে বিএনপির অন্যান্য নেতার কর্মীদের মধ্যে নেই, এবং না থাকাটা হতাশাজনক, এবং সেই হতাশাজনকের প্রভাব পড়েছে সরকারের প্রথম 6 মাসে, যে কারণে আসলে তেমন কোনো অর্জন তারা চোখে দেখছে না। আমি এই ব্যাখ্যাটা একটু জানার চেষ্টা করব যে আদৌ আসলে প্রধানমন্ত্রীর ছায়া তার নেতা কর্মীদের মধ্যে নেই কিনা।